আমরা যেন জুলাই অভ্যুত্থান যে হলো, এটার যে চেতনা, যে কারণে মানুষ এত স্যাক্রিফাইস করেছে, রাস্তায় অনেক বছর পরে মানুষ নেমে এসেছে একটা নতুন আশা নিয়ে, এটা যেন আমরা ভুলে না যাই, অবহেলা না করি। আমাদেরকে আবার নতুন করে স্মরণ করিয়ে দেওয়ার দরকার ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নিউজ 24 টিভি চ্যানেল থেকে আমি কর্নেল মোহাম্মদ আব্দুল হক সাপ্তাহিক অনুষ্ঠান মুক্তির কথায় স্বাগত জানাচ্ছি। আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুক্তির কথা অনুষ্ঠানে আমাদের বিষয় হলো উন্নয়ন, অর্থনীতি ও নিরাপত্তা। এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন বিশিষ্ট ব্যক্তিত্বকে। একজন হলেন আমার ডান পাশে প্রফেসর ডক্টর মোহাম্মদ ওমর ফারুক, তিনি বিভাগীয় প্রধান অর্থনীতি বিভাগ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ওয়েলকাম মিস্টার ফারুক। থ্যাংক ইউ। আমার বামে আছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মুজিবুর রহমান, আপনাকেও স্বাগতম আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা মুক্তি চাই, শুধু দেশের মুক্তি নয়, এই দেশের সার্বিক মুক্তি, মানুষের মুক্তি, অর্থনীতির মুক্তি, মানুষের মধ্যে সম্পর্কের মুক্তি, সব মুক্তি এখানে আছে। এই মুক্তির বিষয়ে প্রথমে আমরা এই মুক্তিযোদ্ধা, ৩৬ জুলাইয়ের মুক্তিযোদ্ধা আমরা শহীদ হাদির উপরই প্রথমে দু একটি কথা বলতে চাই। তিনি তার জীবন বিসর্জন করেছেন এই মুক্তির জন্য। প্রথমে আমি অধ্যাপক ওমর ফারুকের কাছে জানতে চাই, এই যে হাদির স্যাক্রিফাইস, শরীফ ওসমান হাদি, তার যে স্যাক্রিফাইস সে করেছে, তার জীবন দিয়ে একটি সুন্দর দেশের স্বপ্ন দেখিয়ে গেছে আমাদেরকে, তার স্যাক্রিফাইস সম্পর্কে আপনি প্রথমে যদি একটু বলেন আমাদেরকে। জুলাই অভ্যুত্থান হয়ে গেল, এক ধরনের বিপ্লব হলো, এবং সেই বিপ্লব আমাদেরকে যে আশা জাগিয়েছে, যে নতুন করে স্বপ্ন দেখিয়েছে, দুঃখজনক হলেও যে অতি অল্প সময়ের মধ্যে আমরা যেন তা থেকে অনেক দূরে সরে এসেছি। অনেক স্লোগান আছে, অনেক রেটরিক আছে, অনেক প্রতিশ্রুতি আছে, কিন্তু এই সময়ে খুব অল্প সংখ্যক ব্যক্তি যারা জুলাইয়ের চেতনাকে সঠিকভাবে ধরেছেন এবং ধারণ করে রেখেছেন। আমি খুব বেশি নাম আসলে বলতে পারবো না, কিন্তু অবশ্যই হাদি তার মধ্যে অগ্রগণ্য ছিলেন। এবং আমরা যেন জুলাই অভ্যুত্থান যে হলো, এটার যে চেতনা, যে কারণে মানুষ এত স্যাক্রিফাইস করেছে, রাস্তায় অনেক বছর পরে মানুষ নেমে এসেছে একটা নতুন আশা নিয়ে, এটা যেন আমরা ভুলে না যাই, অবহেলা না করি। আমাদেরকে আবার নতুন করে স্মরণ করিয়ে দেওয়ার দরকার ছিল। এবং এটা দুঃখজনক যে সেই ধাক্কাটা বা স্মরণটা এসেছে শরীফ ওসমান হাদির মতো একজন ব্যক্তির মাধ্যমে, যে আমাদের নতুন প্রতীক হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তারপরেও আমরা মনে করি যে আসলে এই জিনিসটার প্রয়োজন ছিল আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার। কেন মানুষ তাকে এভাবে প্রাণ ঢালা ভালোবাসা দিয়েছে, যেটা তার মতো একজন উঠে আসা, মানে একজন খুব অল্প বয়সের একজন মানুষ, এরকম খুব কম মানুষই এরকম ভালোবাসা পেয়েছে। এবং তার অন্যতম একটা কারণ হলো যে আমরা আসলে যেই ধরনের পরিবর্তন চাই, সেই পরিবর্তনের জন্য যেই ধরনের ত্যাগ তিতিক্ষা সম্পন্ন, সৎ, নির্ভীক মানুষ, যারা মনের কথা বলতে পারে এবং নির্ভীকভাবে বলতে পারে, এবং আমাদের যা প্রয়োজন সে কথাগুলো খুব সুন্দরভাবে, স্পষ্টভাবে তুলে ধরতে পারে, হাদির মধ্যে সেটা ছিল। এবং আপনারা হয়তো মনে আছে যে খুব অল্প দিন আগেই সে একটা আবৃত্তি করেছে, ওই বিদ্রোহী কবিতার আর কি। এবং আমাদের জাতীয় কবি, তিনি তো এখন কবরে শুয়ে আছেন, একই সাথে তারা শুয়ে আছেন। তার যে ওখানে প্লেস করা হয়েছে, এটাও আল্লাহ তাআলার একটা বিশেষ রহমতই বলতে হবে। কারণ অনেকে বলেন এটা ওখানে কেন করা হলো, আমার তো মনে হয় যে ওখানেই যথার্থ করেছে। আমার মনে হয় আপনার কাছে আবার আসবো আমরা, অধ্যাপক ফারুক। এরপর আপনার অ্যাডভোকেট মোহাম্মদ মুজিবুর রহমান, আপনিও একজন আন্দোলনকারীদের একজন, আপনাকে দেখেছি আপনি প্রত্যক্ষ পরোক্ষ সবভাবেই জুলাই আন্দোলনের সাথে জড়িত ছিলেন। এই শরীফ ওসমান হাদির যে স্যাক্রিফাইস, এই যে তার প্রতি মানুষের ভালোবাসা, অকৃত্রিম ভালোবাসা,
সর্বস্তরের মানুষ, আমরা আমাদের শত বছরের ইতিহাসে দেখিনি যে তার জানাজায় যে পরিমাণ লোক উপস্থিত হয়েছে, এটা এক অভাবনীয় বিষয়। এটা কি তার এই মৃত্যু কিংবা এই শহীদ হওয়াটাই কি দেশের জন্য একটা মঙ্গলজনক বার্তা দিয়ে গেল, নাকি অন্য কিছু? যে কোনো আন্দোলনের একটা ফিলোসফি থাকে এবং সেই ফিলোসফিটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে তার কিছু কার্যকর কর্মসূচি পদক্ষেপ থাকে। তো হাদি হচ্ছে এমন একটা ব্যতিক্রম চরিত্র আমাদের এই মুভমেন্টে, যে আন্দোলনটাকে ফিলোসফাইজ করতে পেরেছে এবং এটা কীভাবে ইমপ্লিমেন্ট করতে হবে সেটাও সে দেখিয়ে দিল তার কর্মসূচির মধ্যে দিয়ে। দুটি ঘটনা এর প্রমাণ। এটা হচ্ছে যে তার সমস্ত ভিডিওতে সে কী ধরনের রাষ্ট্র চায়, কীভাবে সংস্কার করতে হবে, কোন কোন সংস্কার করতে হবে, কথাগুলো যেমন বলেছে, ঠিক একই ক্ষেত্রে এটা কীভাবে প্রয়োগ করতে হবে, এবং প্রয়োগ করতে গেলে যে কোনো রাজনৈতিক ছত্রছায়া দলের মধ্যে দিয়ে করা সম্ভব নয়, এই জন্য সে নির্দলীয় একটা কালচার মুভমেন্ট করে এটাকে সে ইমপ্লিমেন্ট করা শুরু করলো। এবং তার যে ডায়ালগ ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের সাথে, সেখানে সুন্দরভাবে অনেকগুলো কথা সে বলেছে যে তুমি এমপি হতে চাও কেন, যে আমি তো এমপি না, আমি পার্লামেন্ট আইন করার সাথে সাথে আমার লক্ষ্য হচ্ছে জাতিসংঘের মহাসচিব হতে চাই। তার লক্ষ্য দৃষ্টিভঙ্গি খুবই পরিষ্কার ছিল, যার কারণে কিন্তু এত মানুষকে টাচ করতে পেরেছে। এবং এই জায়গায় আমি বলবো যে একটা প্রতিষ্ঠানকে যদি নির্মাণ করতে হয় তাকে ভেঙে চুরোতে করা যায় না, তার সংস্কার মধ্যে কি কি স্টেপগুলো নেওয়া প্রয়োজন। হাদির তার প্রত্যেকটা বক্তব্যের মধ্যে তার সেনাবাহিনীর ক্ষেত্রে কথা আছে, সংবাদপত্রের মিডিয়ার ক্ষেত্রে কথা আছে, তার প্রশাসনের ক্ষেত্রে কথা আছে, তার ছাত্র এবং শিক্ষাব্যবস্থার তার কথা আছে, সমস্ত বিষয় কিন্তু শেষ বলে গেছে। কিন্তু এই বিষয়ে আমার মনে হয় যে একটা দীর্ঘ আলোচনা আমাদের প্রয়োজন আছে তার বিষয়গুলো নিয়ে। আজকে অনেকে বলছেন যে সে একজন ফিলোসফার, আর ওর কিন্তু ব্যক্তিগত কথা ছিল সে ক্লাস 5-এ যখন পড়ে তখন থেকে কিন্তু সে রাজনৈতিক সচেতন না, শুধু রাজনৈতিক বই পুস্তক পড়া শুরু করেছিল এবং ভালো স্টাডি তার আছে, গবেষণা আছে, এবং সে একের পর এক যেমন ইসলামের উপরে তার পড়াশোনা আছে, আবার প্রচলিত ব্যবস্থার উপর পড়াশোনা আছে, মাদ্রাসা ছাত্র, কিন্তু একই সাথে রাজনীতি বিজ্ঞান পড়াশোনা করে তার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি ক্লিয়ার। আর মুভমেন্টের ক্ষেত্রে তার এক্সপিরিয়েন্স নিজেই বলেছে তার হাতে খুশি হয়েছিল নিরাপদ সড়ক আন্দোলনের থেকে, তার আন্দোলনের রাজপথের লড়াই শুরু হলো, ওখান থেকে যখন কোটা বিরোধী আসলো, তারপরে এই মুক্তির লড়াই। এই মুক্তির লড়াইয়ের ক্ষেত্রে আজকে এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে আসলে তাকে জানা সম্ভব নয়, বিধায় দেখা যাচ্ছে যে তার প্রতি কিছু প্রতিহিংসা হোক বা তাকে না জেনে হোক, ভুল বুঝে। কালকেও আমি একটা টক শোতে দেখলাম, খুব আমার কাছে খুব খারাপ লেগেছে যে হাদি মেটিকুলাসলি ডিজাইন করা একটা বিষয়, সে নাকি এটা গিনিপিক মুভমেন্টের। আমি দুঃখজনক হলেও কথাটি আমি উল্লেখ করতে চাই যে হাদিকে না জেনে এই ধরনের যদি মানে তাকে মূল্যায়ন করা হয় তাহলে খুবই ভুল মূল্যায়ন করা হবে। আমি তার ভিডিও দেখেছি, একজন ভিখারি কাঁদতেছে শাহবাগে এসে, কি হয়েছে যে আমার তো আর টাকা দেওয়ার কেউ নাই, কি হতো তোমাকে, কেউ জানতো না। সে বলছে আমাকে মাসে 1000 টাকা করে পাঠানো হতো, আমি ওটা দিয়ে সংসার চালাতাম। সেখানে বলছে এখন তো আমার কেউ দেবে না। এক মহিলা গিয়ে জানা যায় তো মহিলারা যায় না, সেখানে গিয়ে বলতেছে আপনি কি জন্য আসছেন এখানে। তাকে বলা হয়েছে যে আমি তো এই সংবাদের জন্য আসছেন না, আমি সংবাদের জন্য আসি নাই, আমি সংবাদ তৈরি করতে এসেছি। এবং কেন এসেছেন যে আমরা হাদিকে পেটে ধারণ করি, আরও শত শত লক্ষ লক্ষ হাদিকে আমরা ধারণ করবো আমাদের পেটে। আর সবচেয়ে আনন্দের যে বিষয় হচ্ছে, লন্ডন থেকে আমি কথাটা আজকে মিডিয়াতে আনতে চাই, একটা রিসার্চ প্রতিবেদন আহ্বান করা হয়েছে। তার 5000 পাউন্ড হচ্ছে প্রথম পুরস্কার, দ্বিতীয় 3000 এবং 1000। তার বিষয় হচ্ছে শরীফ উসমান হাদি এবং নতুন প্রজন্মের চোখে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সংকট, সংগ্রাম এবং করণীয়, প্রেক্ষিত বাংলাদেশ ভারত সম্পর্ক এবং রাজনীতি, এই বিষয়ে। এবং তার ঠিকানাও দেওয়া আছে, এটা 5 তারিখের মধ্যে বলা হয়েছে, এবং বাংলা এবং ইংরেজিতে হবে। এটা একটা পিএইচডি হবে। তারা বলছে যে আমি একটা পিএইচডির জন্য ফিলোসফি করছি। এত শর্ট টাইমের মধ্যে একটা ছেলে কীভাবে রাষ্ট্রের এত কল্পনা করলো এবং সে একটা পথ দেখা গেল এবং তার বিনির্মাণের একের পর ধাপগুলো সে উত্থাপন করলো। এটা সত্যি একটা ঐতিহাসিক, এবং এই জাতি এবং যুবকদের জন্য, আমি মনে করি যুবকদের জন্য একটা আইকন। এবং সমস্ত জিনিস পর্যালোচনা করে আমি ব্যক্তিগত মনে করি যে আমাদের যতটুকু স্বাধীনতা লড়াই হয়েছে ইংরেজদের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে এবং সর্বশেষ এই স্বৈরাচারের বিরুদ্ধে, তাতে আমার বলতে দ্বিধা নাই যে বরিশাল অঞ্চল থেকে শেরে বাংলা তৈরি হয়েছিল, সে শেরে বাংলা ভাষানের উত্তরসূরি হাদি। আর মুসলিম ঐক্যর মধ্যে যদি আমি বলতে চাই শরীয়তুল্লাহ অথবা তিতুমির, সেই তিতুমির এবং সেই শেরে বাংলার উত্তরসূরি হাদিকে আমি আখ্যায়িত করতে চাই। মনোমুগ্ধ হয়ে আপনার কথা শুনছিলাম। আসলে হাদি সারা বিশ্বের মুক্তিকামী মানুষদেরকে পথ দেখিয়ে গেছেন, এবং সেই পথ কি পথ সেটাও বাতলিয়ে গেছেন। তো আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। সুপ্রিয় দর্শক, আমরা একটি বিরতিতে যাব, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, স্বাগত পুনরায় আমাদের মুক্তির কথা অনুষ্ঠানে। এবার আমরা একটু সংক্ষেপে কথা বলবো। গতকাল আমাদের 17 বছর পর বিএনপির পরবর্তী কর্ণধার জনাব তারেক রহমান আসলেন এবং 300 ফিট রাস্তায়
হাজার হাজার মানুষের মধ্যে যে বক্তব্য রাখলেন, এবং আমরা বর্তমানে তার আগমন এটা কতটুকু এফেক্ট করবে আমাদের রাজনীতিতে প্লাস বিএনপির রাজনীতিতে, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। একই সাথে তার নিরাপত্তা কতটুকু এ ব্যাপারে রাষ্ট্র দিতে পারবে, আদৌ কি তিনি নিরাপদ কিনা, এই বিষয়ে সংক্ষেপে আমরা অধ্যাপক ওমর ফারুকের কাছে জানতে চাব। প্রথমত এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা মৌলিক পরিবর্তন বলবো, যে ভাগ্যের কত বড় পরিবর্তন হয়। আল্লাহ তাআলা চাইলে কি না করতে পারেন, যে তিনি 17 বছর পরে এভাবে দেশে আসছেন এবং অগণিত মানুষের জনসভায় বক্তব্য রাখলেন, মানুষ তাকে দেখলো। 2 বছর আগে তো চিন্তা করা যায়নি যে তিনি আবার ফিরে আসবেন। তো এটা উনি একবার একটা বিবৃতি দিলেন যে কি কোনো অজানা কারণ, যেটা উনি মেনশন করেছেন, যেটা উনি যে কারণে উনি আসতে পারছেন না। হ্যাঁ, এ ব্যাপারে বেশ কিছুটা রহস্য ছিল এবং হয়তো রহস্য এখনো আছে, যেটা আমাদের পক্ষে ওইভাবে নির্ধারণ করা মুশকিল। কিন্তু তিনি দেশে এসেছেন এবং জাতির কাছে অবশ্যই বিএনপি একটি দল হিসাবে এবং শহীদ জিয়াউর রহমানের উত্তরসূরি হিসাবে সেই জাতীয়তাবাদী যে ধারণা, সেই যে স্বাধীন চেতা বাংলাদেশের যে একটা চেতনা, সেটা তো মানুষ এখনো ভোলেনি এবং বিএনপি এবং নেতৃত্বের কাছে অনেক কিছু আশা করার আছে, জাতি আশা করে। এই জাতির একটা সন্ধিক্ষণে সামনে একটা নির্বাচন আছে, খুব সামনেই, এই অল্প সময়ের মধ্যে হলেও তিনি ফিরে এসেছেন। আমার মনে হয় যে ওনার বিরাট রোল প্লে করার সুযোগ আছে। কতটুকু করতে পারবেন বা করবেন সেটা একটা ভিন্ন আলোচনা, কিন্তু করার সুযোগ আছে। জাতি সেটাই প্রত্যাশা করে, যে জাতি এই মুহূর্তে জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে এবং শুধু প্রতিশ্রুতি না, পারফরমেন্স দেখাতে পারে যে আসলে জাতির যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণে তিনি সত্যিকার অর্থেই একজন নেতৃস্থানীয় পর্যায়ে তিনি সেই ভূমিকাটা পালন করবেন এবং দলীয় স্বার্থ এবং পরিচিতির ঊর্ধ্বে উঠে। আর অবশ্যই এই জুলাই অভ্যুত্থান হলো এখানে একটা অন্যতম মৌলিক চেতনার অংশই ছিল যে আমরা স্বাধীন দেশ হিসেবে আসলেই স্বাধীন হতে চাই, আমরা আসলেই মাথা উঁচু করে দাঁড়াতে চাই, মুক্তি পেতে চাই। আমরা কোনো আধিপত্য, আমরা আবার আসবো অধ্যাপক, এই জিনিসটা আমরা আশা করব যে সেই আধিপত্য বিরোধী যে চেতনা, এই চেতনার উনি অংশ হবেন, আশা করব। এটা আমরা সেটা আশা করি। অ্যাডভোকেট মুজিবুর রহমান, আমাদের এই ব্যাপারে আপনার কাছ থেকে আমরা জানবো যে তারেক রহমান যে সমাজ, যে মুক্তি, দেশের মুক্তি, মানুষের মুক্তি, জাতীয়তাবাদ ইত্যাদি বিষয় নিয়ে জেনারেল জিয়া প্রতিষ্ঠিত দলটি যেভাবে নার্সিং করে বেগম খালেদা জিয়া একটা উন্নতির শিখরে নিয়ে গিয়েছেন, আপনি কি মনে করেন তারেক রহমান সাহেব তার বর্তমান অন্যান্য দলীয় নেতৃত্ব নিয়ে সেই জায়গায় টিকে থাকতে পারবেন বলে কি মনে হয় আপনার? এই বিষয়ে আমি বলতে চাই, ওই আমাদের সহ আলোচকের কথার একটু রেস্ট টেনে নিরাপত্তার বিষয়টা নিয়ে আমি প্রথম কথা বলি। নিরাপত্তার বিষয়ে অ্যাকচুয়ালি জনগণ যদি একজন নেতাকে ভালোবাসে তাহলে তার কোনো নিরাপত্তার প্রয়োজন হয় না। পাবলিক সিকিউরিটি ইজ দি বেস্ট সিকিউরিটি। এবং এটাকে আমি, যেমন রাজীব গান্ধী এত মানে হাইলি সিকিউর অবস্থায় কিন্তু উনি ইন্দিরা গান্ধী, তো এই জন্য জনগণের মধ্যে যখন একটা নেতা মিশে যায় তখন এটাকে ডিসপারেট অবস্থায় উনি জাতিকে লিড করেন। তো সেই জায়গায় নিরাপত্তার মালিক তো সর্বপ্রথম, যেহেতু আমরা ধর্মে বিশ্বাস করি আল্লাহ তাআলা, এবং একই সাথে জনগণের নেতা হয়ে ওঠার মধ্যেই নিরাপত্তাটা নিহিত, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমরা এই যে বিষয়টা সাম্প্রতিক খালি খেয়াল করতেছি, সেটা হচ্ছে বিএনপির যে সমস্ত নেতৃবৃন্দ আমাদের টক শোতে আসেন বা কথা বলেন, একটা সমস্যা এখানে আমরা খেয়াল করছি যে 24-এর আন্দোলনটা যদি না হতো তাহলে তো 29-এর আগে নির্বাচনই হতো না। এবং এই যে হাদির কথা একটু আগে আলোচনা করলাম, এবং যারা ছাত্রর কথা বলছে এরা যদি অভিজ্ঞতায় মানে নতুন রাজনৈতিক দলের ক্ষেত্রে তারা একটু আকাঙ্ক্ষা পোষণ করেছে, কিন্তু এই কথাগুলো নিয়ে যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে বিএনপির সাথে, এটা একটা সংকট আমি মনে করি। কেন সংকট? এই 24-এ একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। সবাই বলা হচ্ছে যে হ্যাঁ, সে তো সরকার পতনের আন্দোলন ছিল না, কিংবা তোমরা কোটার আন্দোলন করেছো। কোটার আন্দোলনের সাথে সাথে যখন এক দফায় আসলো তখন কিন্তু ছেলেদের অসংখ্য, এত মিটিং মিছিল তো হয় নাই, একটা তত্ত্বাবধায়ক সরকারের আমলে ওগুলো হয় নাই। সবাই যার দাবি, কারণ তুমি 7 বছর তোমরা দাবি কোনো উত্থাপন করতে পারো নাই। এই একের পর দাবিগুলো কিসের? এগুলো হচ্ছে সমাজের বৈষম্যের মধ্যে থেকে সৃষ্টি হওয়ার দাবিগুলো।
এই দাবিগুলোর প্রেক্ষিতে দেখা গেল একের পর এক আমি যখন আন্দোলনকে রিড করি বা এই সমস্ত মিছিলগুলো রিড করি, রাজনৈতিক দলগুলোতে এগুলো অ্যাড্রেস করতে হবে। এগুলো অ্যাড্রেস না করে ওনারা এটাকে একটু মিসরিড করছেন। এই মিসরিডটা হচ্ছে বিএনপির জন্য প্রধান সমস্যা। আমি মনে করব তারেক রহমান যেহেতু এটা বড় দলের নেতা এবং ওনার শহীদ জিয়া রহমানের পরে তো উনি একমাত্র উত্তরাধিকারী হবেন। শহীদ জিয়া রহমান কিন্তু এই ভুলটা করেন নাই, উনি ইসলাম এবং জাতীয়তাবাদকে একত্রিত করেছেন। এখানে দেখা যাচ্ছে যে ইসলামটাকে মৌলবাদ, জঙ্গি, আবার ৭১-এর ঘটনা নিয়ে যে ন্যারেটিভটা বিএনপি দাঁড় করানোর চেষ্টা করছে, এটা খুবই আত্মঘাতী হবে। কেননা এই ২৪-এর পর যে নির্বাচন হবে 12ই ফেব্রুয়ারি, এটা তো যে দলই ক্ষমতায় যাবে এটা তো জুলাইয়ের চেতনার বিজয় হবে। সেখানে বিএনপি আসুক বা অন্য যে কোনো দল জোট আসুক, একে অ্যাড্রেস করতে এইভাবে যে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামকে একত্রিত করে আমরা এদেশের মানুষের যে মেজরিটি মানুষের যে চেতনা, এটাকে আমরা সমুন্নত করবো। তাহলেই নিরাপত্তা যেমন আমাদের নিশ্চিত হবে, একই সাথে আধিপত্যবাদকে মোকাবেলা করতে পারবো। এখানে যদি বিভাজন হয়ে যায়, ঐক্যের যদি বিভেদ তৈরি হয়, তাহলে একটা মারাত্মক সমস্যা, ওই ফাঁক দিয়ে আবার স্বৈরাচার কিংবা আধিপত্যবাদ সেই রাস্তাটা আমাদের বের করে ফেলবে। এবং তারেক রহমানের কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ আমি মনে করবো যে তারেক রহমান আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক, যেহেতু সে জিয়া রহমানের রাজনীতির উত্তরাধিকারী, এবং এই জায়গায় উনি এই ইসলাম এবং জাতীয়তাবাদকে ধারণ করে উনি নিয়ে আসবেন যাতে জাতির ঐক্য তৈরি হয়, কোনো বিভেদ তৈরি না হয়। না হলে এই বিভেদের মধ্যে দিয়েই কিন্তু আবার স্বৈরাচার পুনর্বাসিত আর একটা সুযোগ আছে। এটাকে যদি সম্মিলিতভাবে মোকাবেলা করা না যায়, এটি আমি মনে করি তার বড় চ্যালেঞ্জ। এটা উনি এইভাবে অ্যাড্রেস করবেন, জাতীয় নেতায় সকল জাতির আমাদের 18 কোটি মানুষের নেতায় পরিণত হবেন, আমি এটা আশা করি তার কাছে। অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা আমি একটু এখানে যোগ করতে চাই, সেটা হচ্ছে নিরাপত্তার বিষয়টা। যারা আসলে জাতির ভাগ্য পরিবর্তন করতে চান, যারা জাতির নেতৃত্ব দিতে চান, তারা যদি নিজেদের নিরাপত্তা নিয়ে এতটা শঙ্কিত থাকেন, উদ্বিগ্ন থাকেন, তাহলে আসলে এখানে জনগণের আশার একটু ব্যত্যয় ঘটতে পারে। আবার এটাও খেয়াল রাখা দরকার যে একটা রাষ্ট্রযন্ত্রের, রাষ্ট্রশক্তির সীমাবদ্ধতা আছে, কতটুকু তারা নিশ্চিত করতে পারে বা নিরাপত্তা দিতে পারে। তার জন্য বুলেট প্রুফ গাড়ি কেনা হয়েছে, তো সেটাও ভালো কথা এবং এটা হওয়া উচিত। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকা উচিত যাতে এই পর্যায়ে যারা আছেন তাদেরকে সর্বোচ্চ পর্যায়ে নিরাপত্তা যেন দেয়া হয়। কিন্তু ইতিহাস যেটা বলে যে আসলে নিরাপত্তাটা যখন আল্লাহ তাআলা উঠিয়ে নেন, তখন সেটা কোন দিক থেকে আসে সেটা বলা যায় না। সুতরাং আমার মনে হয় যে যারা জাতিকে নতুন করে সাহস দেবেন, জাতিকে নতুন করে দিক নির্দেশনা দেবেন, তারা নিজেদের নিরাপত্তা চেষ্টা করতে হবে যাতে করে তাদের নিরাপত্তা রাষ্ট্রশক্তি সর্বক্ষমতে রক্ষা করতে পারে। কিন্তু এই বিষয়টা নিয়ে এতটা উদ্বিগ্ন হয়ে, বিচলিত হয়ে, শঙ্কিত হয়ে জাতিকে সাহস দেখানোর, স্বপ্ন দেখানোটা কঠিন। আমি আশা করব যে ওনারা এই ভয়গুলো কিছুটা উতরাতে পারবেন এবং বলিষ্ঠভাবে জাতির জন্য তাদের যে প্রয়োজন, সেই প্রয়োজনের জন্য তারা এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। এটাই আমরা আশা করব। আরেকটা লক্ষণীয় বিষয়, ইয়াং জেনারেশন যারা জেন জি আমরা বলি, তারা কিন্তু মৃত্যুকে একেবারে পরোয়াই করে না। তারা বুকে গুলি পেতে নেয়, মৃত্যু পেতে নেয়। হাদির কিন্তু অসংখ্য ভিডিও আছে যে আমাকে একটা বুলেট এসে মারবে, আমাকে বুলেট মারবে, আমি পরও করি না, জীবন একটা বুলেট চলে গেলাম, কিন্তু যা করে যাব সেটা যাতে মানুষ স্বীকৃতি দেয় এবং সেটা যাতে অনুসরণ করে। তো হাদির মতো সাহসী ব্যক্তিত্ব ছাড়া রাজনীতিতে সফল হওয়ার জন্য আপনি কি মনে করেন এই সাহস ছাড়া কোনো নেতা? আমার মনে হয় যে উনি ওনার পূর্বসূরি শহীদ জিয়া রহমানের জীবন থেকেই উনি যদি সেই শিক্ষাগুলো নেন, উনি তো কখনো নিরাপত্তা নিয়ে ভাবেন নাই, উনি তো কখনো ওইভাবে চিন্তা করেন নাই যে আমাকে রাষ্ট্র কি নিরাপত্তা। উনি জাতির জন্য নিরাপত্তার বলয় তৈরি করেছেন, জাতির জন্য নিরাপত্তা বলয় তৈরি করেছেন। সুতরাং আমরা আশা করব যে আল্লাহ তাআলা ওনাকে নিরাপদ রাখুক, আল্লাহ তাআলা ওনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং জাতি তার কাছ থেকে যে পর্যায়ে আশা করে সেই আশা পূরণে উনি, সেই স্বপ্নটা পূরণে উনি সাহসিকতার সাথে নির্ভীকভাবে তার ভূমিকাটা পালন করবেন, এটাই আমরা আশা করব। অ্যাডভোকেট মুজিবুর রহমান, এই যে সাহসিকতা, আমরা যদি সাহসিকতার বলি, অকুত ভয় একটা শব্দ আছে, নেতৃত্বের অন্যতম একটা গুণাবলী কিন্তু অকুত ভয় হতে হবে, দুঃসাহসী হতে হবে, বুলেটের সামনেও দাঁড়িয়ে যেতে হবে, তাই না? এই ধরনের চরিত্র আমাদের সমাজে কি হাদির মতো সৃষ্টি আরো বেশি হওয়া উচিত নয়? অবশ্যই। এই ক্ষেত্রে আমরা বলবো যে এই তরুণ প্রজন্মের মধ্যে একটা ধারণা বদ্ধমূল হয়েছে এবং তারা এটাকে ধারণ করছে। আপনি দেখবেন
এই লাশের সাথে যখন হাসান আব্দুল্লাহ, তারপরে সাজি, যারা এই আন্দোলনের এক সময় ফ্রন্ট যোদ্ধা ছিল এবং যাদেরকে নির্যাতনের শিকার হয়েছে, তারা কিন্তু বিশেষ করে ডাকসুর বিপিজিএস এরা যেভাবে তার মৃত্যু পরবর্তী, মৃত্যু না ঠিক আহত হওয়ার পরবর্তী যে 7 দিন, মানে কি বলবো, তারা পরোয়া করে না। ইভেন সরকার যে তাদের নিরাপত্তার জন্য একটা গানম্যান দেওয়ার বললো, অনেকে কিন্তু অস্বীকার, আমার গানম্যান আমার কিসের, আমার গানম্যান প্রয়োজন নাই। কেন? এই জন্যই নাই যে আমি তো জনগণের নেতা, জনগণ যদি আমাকে ভালোবাসে আমার মৃত্যু একবারই হবে, 2বার হবে না। যারা ইতিহাসে যুগে যুগে লড়াই করে নেতৃত্বের চরম জায়গায় পৌঁছেছেন, মানুষের ভালোবাসা পেয়েছেন এবং সফল হয়েছেন, মৃত্যুকে তারা কখনোই পরোয়া করে, তাহলে তারা নেতা হওয়া যাবে না। সাহসের অন্যতম বৈশিষ্ট্য। সুপ্রিয় দর্শক, আবারও একটি বিরতিতে যাচ্ছি, আমাদের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও ফিরে আসলাম মুক্তির কথায়। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ওমর ফারুক, উন্নয়ন, অর্থনীতি এবং নিরাপত্তা 3টা বিষয় কিন্তু পারস্পরিক সংশ্লিষ্ট। আমরা বর্তমানে বাংলাদেশের যে নাজুক অবস্থা অর্থনীতির, আমাদের টোটালি আমরা কিন্তু একটা ডাউন স্লোপের দিকে যাচ্ছি। আপনি যদি বিশ্লেষণ করেন, বিনিয়োগ নাই দেশে, শিল্প কারখানাগুলো প্রায় অনেকগুলি বন্ধ হওয়ার উপক্রম বা বৈদেশিক কোনো অর্ডার নাই, এবং শুল্কের আয়, রাজস্ব শুল্ক যেটা, সেটাও তেমন একটা হচ্ছে না, শুধু রেমিটেন্সটার উপরে আমরা দেশ নির্ভরশীল হয়ে আছি। এই যে অর্থনৈতিক দৈন্যদশা, এটা তো থাকলে উন্নয়নই বা কিভাবে হবে, আর নিরাপত্তাই বা জাতীয় নিরাপত্তা কতটুকু অগ্রসর হব আমরা, এর থেকে উত্তরণের উপায় কি? ওয়েল, আমরা আসলে একটা অনিশ্চিত এবং অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। এই অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সময়টাতে আসলে এটার চেয়ে আরও বেশি কিছু আশা করাটা কঠিন ছিল, কারণ বিভিন্ন দিক থেকে চাপগুলো আছে। এটা আমাদের বুঝতে হবে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, উন্নয়ন তখনই হয় যখন স্থিতিশীলতা থাকে, আর সেই স্থিতিশীলতা আমরা কিছুটা হারিয়ে ফেলেছি, যেই কারণে বিনিয়োগ হচ্ছে না। কিন্তু আমাদের কিছু স্ট্রাকচারাল প্রবলেম আছে। আমাদের এই স্থিতিশীলতা ফিরে আসার একটা অংশই হবে যে আমাদের নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক, স্বচ্ছভাবে হোক, অবাধ হোক, মানুষ যেন যোগ্য এবং যারা সততার সঙ্গে মানুষের আস্থাভাজন হয়ে, দায়বদ্ধ হয়ে তারা নতুন একটা সরকার মানে তারা চালাবে, এরকমের একটা প্রেক্ষাপটে আমরা দেখতে পাবো যে আবার এগুলো ফিরে আসবে। কিন্তু স্ট্রাকচারাল যে প্রবলেমগুলো আগের থেকে রয়ে গেছে, এগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। যেমন এই যে কিছুদিন আগে, কয়েকদিন আগে আসলে, যে আমাদের যে নতুন একটা বড় একটা অঙ্কের কিছু প্রজেক্ট অ্যাপ্রুভ করা হয়েছে, এটা একটু চিন্তাভাবনা করার বিষয় যে আসলে এই সময়টাতেই এই প্রজেক্টগুলো নেওয়ার কতটা জরুরি ছিল, এটা একটু বিবেচনা করার বিষয়। এটা পরবর্তী সরকারের জন্য সেটা অনুমোদন হয়ে থাকলো। আমাদের এটা দেখতে হবে যে আমাদের অনেক প্রজেক্ট, বিশেষ করে যেগুলো অত্যন্ত মানে ব্যয়বহুল প্রজেক্ট যেগুলো হয়েছিল, এগুলো বেশিরভাগই ছিল কিন্তু ইনফ্রাস্ট্রাকচারে। আর ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড ওয়ার্কের যেমন দরকার আছে, কিন্তু ওগুলো কিন্তু কর্মসংস্থান স্থায়ীভাবে করে না। আমাদের দেশের যে প্রায়োরিটিগুলো আছে, সেখানে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দরকার। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে এটা না, কিন্তু আবার এগ্রিকালচারেরও ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হওয়া দরকার। কিন্তু আমাদের এমনভাবে স্ট্র্যাটেজিক্যালি করতে হবে যাতে এটাতে মানুষের কর্মসংস্থান যেন বাড়ে, এটাকে টার্গেট রেখে, এটাকে কেপিআই হিসেবে, একটা পারফরমেন্স ম্যাট্রিক্স হিসাবে ধরে যে আমরা কিভাবে আমাদের অর্থ সম্পদ ব্যয় করলে আমরা উন্নয়নের পথেই যাব, বাট যেটাকে অনেক সময় বলা হয় জবলেস গ্রোথ। আমরা জবলেস গ্রোথ চাই না, আমরা গ্রোথ চাই সেটা এমনভাবে যেখানে মানে গ্রোথ হবে কিন্তু কর্মসংস্থানের মাধ্যমে হবে। তো এগুলো সবই সম্ভব। আমাদের যেটা হয়েছে, যেটাকে আমি বলি এলিট ক্যাপচার্ড ইকোনমি, অর্থাৎ আমাদের কিছু মুষ্টিমেয় মানুষ যারা বিভিন্ন সেক্টরের এলিট, তারা এই অর্থনীতিটাকে কবজা করে নিয়ন্ত্রণ করেছে, এবং তারা এমন একটা সিস্টেম বানিয়েছে, খুবই শক্তিশালী মজবুত একটা সিস্টেম, কিছু মানুষের এই সম্পদ এগুলো কুক্ষিগত করার জন্য, সুবিধাকে কুক্ষিগত করার জন্য। পাকিস্তান আমলে ছিল 20 পরিবার, এখন সেটা আমরা ধরা যাক 220 পরিবার বা 2500 পরিবার, যাই হোক, কিন্তু একটা মুষ্টিমেয় মানুষ এগুলো কন্ট্রোল করে ফেলেছে। এবং এই কারণেই এই যে অন্তর্বর্তীকালীন সরকার অনেক সংস্কার যেগুলো প্রস্তাবনা করেছে, এটা মানে এগুলোর সংস্কার বাস্তবায়ন কঠিন হয়ে যাচ্ছে, কারণ
ওই সিস্টেমটা কিন্তু এখনো রয়ে গেছে, বদলায় নাই, এর শিকড় অনেক গভীরে, অনেক গভীর। এবং সিস্টেমের একটা বৈশিষ্ট্যই হচ্ছে এটা ভিতর থেকে রেজিলিয়েন্ট হয়ে যায়, Resilient এটা বদলানোর বিপরীতে কাজ করে। তা আমরা যারা স্বপ্ন দেখি যে আমাদের যেই অপার সম্ভাবনা রয়েছে আমাদের উন্নয়নের জন্য, আমাদের বেকার যে সমস্ত যুবকরা আছে তাদের নতুন করে স্বপ্ন দেখানোর জন্য, যে তারা যা স্যাক্রিফাইস করেছে এটা বিফলে যাবে না, তাহলে আমাদেরকে কৌশলকে নতুন করে সাজাতে হবে, নতুন করে প্ল্যান করতে হবে, এমন সমস্ত অর্থনৈতিক প্রকল্প, এমন সমস্ত সেক্টরে মানে অগ্রাধিকার দেয়া যেগুলো উন্নয়ন আনবে কিন্তু স্ট্র্যাটেজিক্যালি কর্মসংস্থানও বাড়াবে। আর এর সঙ্গে সঙ্গে আমরা জানি যে অনেক সম্পদ শুধু যে কুক্ষিগত করা হয়েছে তা না, দেশের বাইরে পাচার করা হয়েছে, বা বাইরে পাচার, এবং সেটাই দেশের জন্য বিশাল একটা এগুলো সমস্যা। আমাদেরকে বন্ধ করতে হবে। বন্ধ করতে হবে। এবং নতুন সরকার যদি আসলেই জুলাইয়ের চেতনার সঙ্গে সম্পৃক্ত হয়ে হয় তাহলে অবশ্যই এই জিনিসগুলোর বিকল্প তৈরি করতে হবে এবং জনগণকে দেখাতে হবে যে আমরা অবশ্যই পারবো এবং করে দেখাবো। যাই, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে অ্যাডভোকেট মুজিবুর রহমান, আমাদের শ্রদ্ধেয় প্রফেসর ওমর ফারুক যে কথাগুলো বললেন, এই যে দেশের অর্থনীতি এবং উন্নয়নের সাথে সম্পর্কিত বিষয়টা, আমরা কি এভাবে এই হাজার হাজার কোটি টাকার বাজেট হয়, এটা তো ঠিক, এই টাকা কোথায় যায় আমরা জানি না, যে এরকম মুখ থুবড়ে পড়ে থাকে সব প্রজেক্টগুলো। এবং এই যে তিনি বেকার সম্পর্কে বললেন, যে গ্রুপটা তৈরি হচ্ছে বেকার অবস্থায়, গ্রোথ যেটা হচ্ছে, এই সম্পর্কে এর থেকে উত্তরণের কি পথ আপনি মনে করেন আমাদের দেশে আছে, মুক্তি পাওয়ার আর কি পথ আছে? আমি মনে করি সবার আগে হচ্ছে লিডারশিপ। লিডারশিপটা এই জন্য যে আমরা তো 54 বছরে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে পারি নাই, রাষ্ট্র হিসেবে আমরা রাষ্ট্রকে বিনির্মাণ করতে পারি নাই। এটা যে কারণে হোক, এটা পর্যালোচনা আনতে হবে, আত্মসমালোচনা আনতে হবে। যদি আমরা এটাকে অ্যাড্রেস না করি তাহলে আমরা তো ভুল পথে যাচ্ছি, এখনও যাচ্ছি। এরা যেটা আমাদের সহ-আলোচক বললেন, এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা সিস্টেম ডেভেলপ করে দেওয়া হয়েছে বলে দুর্নীতির প্রাতিষ্ঠানিকরণ হয়ে গেছে। দুর্নীতি এখন আমরা বলছি, রাজনীতি ভালো ভালো বক্তৃতা করছেন, সবাই বলছে দুর্নীতি দূর করবো, ঘুষ দূর করবো। হাউ? কারণ এই ঘুষকে তো বর্তমান ফ্যাসিস্ট সরকারের অর্থমন্ত্রী বলেছে এটা হচ্ছে স্পিড মানি। স্পিড মানি ঘুষতে এক না। আর স্পিড মানি আমি কেন দিব? যেখানে রাষ্ট্রে তাদেরকে বেতন দিয়ে কর্মচারী রাখা হয়েছে, দেশপ্রেমিক একজন আমাদের প্রশাসক হোক কিংবা আমাদের যে সিস্টেমটা আমরা ডেভেলপ করেছি, এর মধ্যে দিয়ে এটা ঢুকলো কি করে? এই ঢুকার ফলে দেখা যাচ্ছে যে কোনো উন্নয়ন প্রকল্পের মধ্যে দিয়ে দুর্নীতি হচ্ছে। এবং দুর্নীতি হচ্ছে যে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই সময়ের মধ্যে অডিট করে বলেছেন 28 লক্ষ কোটি টাকা বাইরে পাচার হয়ে গেল, যেটা আমাদের বাজেটের প্রায় কত গুণ গুণ করে পাওয়া যাবে, যেটা কত গুণ? আমাদের বাজেট মোরারলেস 8 লক্ষ কোটি টাকা আমাদের বাজেট। এই জায়গায় যে এই বাজেটের সমপরিমাণ মানে প্রায় 8-10 বছরের বাজেটের টাকা বাইরে চলে গেল, এটা কিভাবে চলে গেল? এটা তো একটা রাজনৈতিক ব্যবস্থার মধ্যে দিয়ে হয়েছে এবং তারাই এইগুলো পাচার করেছে যারা ক্ষমতায় ছিল। তারা এমপি হয়েছে। শুধু এমপি মন্ত্রীকে দোষ দিবেন কেন? এখানে কি আমলাতন্ত্র জড়িত না? আমলাতন্ত্র জড়িত, এর মধ্যে প্রশাসনে জড়িত, সিভিল প্রশাসন আছে, মিলিটারি ব্যুরোক্রেসি আছে এবং পুরো সিস্টেম ব্যবসায়ীরা আছে। ব্যবসায়ীদের মধ্যে বলা হলো যে এখানে তারা কালকে পত্রিকায় আমি দেখেছি যে 12 থেকে 13টা গ্রুপ হচ্ছে এই সমস্ত ব্যবসার, একবারে সুই থেকে শুরু করে একবারে সমস্ত গার্মেন্টস থেকে মানে সমস্ত কিছুই তারা নিয়ন্ত্রণ করে। এটা কি করে সম্ভব হয়? ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী তারা তো পথে বসে গেছে, তারা তো এখন শুধু ট্রেনিং করতেছে। এই জনগণের মধ্যে যদি অর্থনৈতিক ব্যবস্থার একটা সার্কুলেশন আমরা চালু করতে না পারি, যে টাকা আসবে, জড়ো হবে না, এটা বন্টিত হয়ে যাবে, সকলেই ক্যাপিটাল পাবে, বিনিয়োগ করবে। আসলে বিনিয়োগ তো বৈদেশিক বিনিয়োগের চেয়ে সবচেয়ে বড় বিনিয়োগ হচ্ছে আমাদের লোকাল বিনিয়োগ। আমাদের কাছে যে টাকাগুলো আছে, আমরা তো সরকার কি করতে পারে? সরকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে পারে, সরকার একটা পলিসি দিতে পারে, পাবলিক যখন এটা পার্টিসিপেট করবে তখন নিজেরাই তারা কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগের মধ্যে দিয়ে কুটির শিল্প করবে, তার কৃষিক্ষেত্রে বিনিয়োগ করবে, তার বিরোধী বিনিয়োগ করবে। এই জায়গাগুলো যদি সরকার পরিবেশ তৈরি করে না দেয় তাহলে আমরা তো জনগণের যে পার্টিসিপেশন এটা বাইরে হতে হবে। সুপ্রিয় দর্শক, আমরা দুজন বিদগ্ধ ব্যক্তিত্বের কাছ থেকে যে কথা শুনলাম, মুক্তির কথা, সর্বশেষ একটি কথা বললেন মুজিবুর সাহেব, যে লিডারশিপ, আমরা লিডারশিপ নির্ধারণ করতে যাচ্ছি আগামী নির্বাচনে। আমরা যদি সেখানে ভুল করি, আমরা ভুল লোকদেরকে পাঠাই নেতৃত্বের আসনে, তাহলে আমাদের দেশ কখনো মুক্তি পাবে না। সুতরাং শেষ আর্জি জানিয়ে আপনাদের কাছে, চলুন না আগামী ইলেকশনে আমরা সৎ, যোগ্য, দেশপ্রেমিক, ইমানদার মানুষদেরকে নির্বাচিত করে আমাদের নেতা হিসেবে তৈরি করি। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ।